বাংলাদেশ এটা রেকর্ড হবে। এই ইউনূসের বিরুদ্ধে আপনি লিখে রাখেন, ইউনূসের বিরুদ্ধে সর্বনিম্ন মামলা হবে 1000, কারণ তার অপরাধ অসীম। তিনি সংবিধানের বিরোধিতা করেছেন, তিনি একজন হেড অফ দ্য স্টেটকে বন্দী করেছেন, তিনি তার কাজে বাধা দিয়েছেন। একজন রাষ্ট্রপতির কাজে বাধা দেওয়া এত রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। এবং সাক্ষী খোদ প্রেসিডেন্ট, যেমন যে তিনি মারা গেছেন তারপরে মামলা হয়েছে, তখন ওই আশেপাশের সাক্ষী আপনি দিয়েছেন তা না, প্রেসিডেন্ট জীবিত এবং প্রেসিডেন্ট পদে এই মুহূর্তে পদে আসেন, তার সাক্ষী আপনি কোনো আইনে, আমি কালকে এবং আজকে, কালকে তার সময় পাইনি, আজকে কয়েকজন আইন বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তার ফাঁসি অবধারিত যদি মামলা গ্রহণ করে। ক্ষমতাই নাই তাকে রক্ষা করার, কারণ শুধু সংবিধান না, আরো যা যা করেছেন। শেখ হাসিনাকে যদি আপনি ক্ষমতায় থাকাকালীন হেলিকপ্টার থেকে গুলি করলে বা পুলিশ গুলি করলে তাকে 1 নম্বর আসামি বানাইতে পারেন, ফাঁসি দিতে পারেন, তাহলে ইউনূসের কেন হবে না? তাহলে কেন ইউনূসের নয়? একই কাজ তো। যে কাজটা শেখ হাসিনার জন্য আরাম, ইউনূসের জন্য হারাম হবে কেন? শেখ হাসিনাকে যদি আপনি 450 মারার জন্য, 1400 মানুষ হত্যা করার জন্য আপনি যদি তার মামলা দিতে পারেন, ফাঁসি দিতে পারেন, তাহলে ইউনূসের বিরুদ্ধে কেন হবে না? তার মধ্যে আবার 450 কবর আজাব থেকে বা হুরিদের কাছ থেকে ফিরে আসছে শুনলাম। মানে এই প্রথম আমরা জানলাম যে জিন্দা শহীদ আছে, 1400 তালিকা দিয়েছে, তার মধ্যে 450+ ফিরে আসতেছে। হাসবো না কাঁদবো আমরা বুঝতে পারতেছি না। তাইলে এই ব্যক্তিগুলোর বিরুদ্ধে এদের হত্যা করার জন্য তো মামলা করা হয়েছে বিগত সরকারের লোকদের, একেবারে সরকারের প্রধান থেকে শুরু করে আওয়ামী লীগের নেতা কর্মী সাংবাদিকদের বুদ্ধিজীবীদের আপনি গ্রেপ্তার করে রেখেছেন গণমামলা দিয়ে, গণহারে মামলা দিয়ে। তো তাহলে ইউনূসের বিরুদ্ধে কেন হবে না? এই যে প্রায় 150+ মানুষকে জেলখানায় হত্যা করা হয়েছে, এর মধ্যে যদি একটা হত্যা জেল হত্যা হয়ে থাকে, একটা মাত্র একটা বললাম, তাহলে ইউনূসের ফাঁসি হবে না? যদি শেখ হাসিনার হয়ে থাকে ইউনূসের কেন হবে না? যদি যে কারণে ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, নওফেল সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা করছেন, ওই কারণে তো উপদেষ্টার বিরুদ্ধে মামলা হবে। শুধু ইউনূস ফাঁসবে না তো। আপনি যেটা বলেছেন আপনার ভাষাতেই বলি, আমি জানি আপনি এই ভাষাটা বোঝানোর জন্য বলেছেন, আমরা জানি আবিধানিক অর্থে এটা ভুল, কিন্তু ভাবার্থ হিসেবে এটা সঠিক, কোনো সন্দেহ নেই। শুধু ফাঁসবে না তো ডক্টর ইউনূস, ডক্টর ইউনূস জামাতের আমির, খোদ সেনা প্রধান ফেসে যাবে, পুলিশ প্রধান ফেসে যাবে, নিশ্চিত থাকেন আপনি, ফেসে যাবে তারা, একজন রক্ষা পাবে না। যারা উপদেষ্টা ছিল প্রত্যেকটা ব্যক্তির ফাঁসি হবে, কারণ সংবিধান লঙ্ঘনের দায়ে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হয়। যদি প্রমাণিত হয় কেউ সংবিধান লঙ্ঘন করেছে, সংবিধানকে বাতিল ঘোষণা করেছে, কাটছাট করেছে, আপনার ফাঁসি হবে অবধারিত। পাশাপাশি একটা দেশের প্রেসিডেন্টকে আপনি, মানুষ আপনাকে যদি আমি অপহরণ করি, আমার তো 16 বছর জেল, সর্বনিম্ন জেল হলো 6 বছরের। কোন মানুষ যদি কাউকে জিম্মি করে, অপহরণ করে, 16 বছরের জেল হবে। তাহলে একটা প্রেসিডেন্টকে আপনি অপহরণ করেছেন, এক হিসেবে জিম্মি করে ফেলেছেন, তাহলে আপনার কয় বছরের হবে? আর প্রেসিডেন্টকে তো একদম স্টেটের প্রধান, সে তো আমার মতো সাধারণ জনতা নয়, আমজনতা না। আপনার শিরোনামে যদি বলি, তিনি তো আমজনতা নন, তিনি দেশের প্রধান। আপনি তাকে জিম্মি করে ফেলেছেন, ফাঁসি হবে আপনার। কেউ ফিরে যাবে, কোনো আইনই নাই রক্ষা করার, এবং কোনো সাফাই চলবে না, কোনো সাফাই সাক্ষী চলবে না, কারণ প্রেসিডেন্ট ক্ষমতা থাকাকালীন, তার পদে থাকাকালীন বিবৃতি দিয়েছে, আপনি তাকে রক্ষা করতেই পারবেন না। বিএনপি মামলা হয়তো প্রথমে নিবে না, কিন্তু একটা পর্যায়ে নিবে, হয়তো তাকে চলে যেতে সহযোগিতা করবে, কিন্তু মামলা হবে, তার ফাঁসি হবে। তিনি যদি এই দেশে থাকেন তার ফাঁসি হবে, যদি এই দেশ থেকে পালিয়ে যায় তাহলে তার মরণোত্তর বিচার হবে। আপনি লিখে রাখেন, এটা আমি বারবার বলে আসতেছি, বাংলাদেশে আজ পর্যন্ত কিন্তু কারো মরণোত্তর বিচার হয় নাই। এই ইউনূসের যদি জেল না হয়, ফাঁসি না হয়, এই ইউনূসের একদিন বাংলাদেশে আদম ব্যাপার ইউনূস, এই মবের জনকের ইউনূস, সংবিধান বিরোধী ইউনূস, এর মরণোত্তর বিচার হবে। আপনি রক্ষাই করতে পারবেন না। তারপরে তিনি দেশের সম্পদ লুট করেছেন, তিনি গ্রামীণ ব্যাংকের শেয়ার 25 থেকে 10 এনেছেন, এই অধিকার তাকে কে দিল? তিনি ক্ষমতায় থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে 666 কোটি টাকা মওকুফ করিয়েছেন, তার মামলা তো উঠিয়েই নিয়েছেন। পাশাপাশি 29 সাল পর্যন্ত তার খাজনা ট্যাক্স দিতে হবে না। বাংলাদেশ তোর বাপের নাকি বাংলাদেশ ইউনূসের মায়ের ভাতারের?
যেমন পৃথিবীর কোন আইন আছে নাকি আপনি 29 সাল পর্যন্ত ট্যাক্স দিবেন না? আর বাংলাদেশের বুদ্ধিজীবীরা কোনো কথা বলে নাই, একটা লোক এটা নিয়ে, আমাদের মতো লোক ছাড়া কেউ কথা বলে নাই। বাংলাদেশের বুদ্ধিজীবীরা কি মরে গেছে নাকি ঘুমিয়ে আছে বোঝা বড় মুশকিল। এটা কোনোদিন হয় পৃথিবীর কোন দেশে সরকারের ক্ষমতায় এসে সে কোনোদিন এই আইন পাশ করতে পারে যে তার আগামী 5 বছর তার ট্যাক্স দিতে হবে না? হাস্যকর, এটা তো কমন সেন্সের ব্যাপার। এটা একটা মূর্খ অশিক্ষিত 5-10 বছরের শিশুও জানে যে এটা ভুল, কিন্তু বাংলাদেশে এটা তিনি সরকারের ক্ষমতা থাকতে করিয়েছেন। আবার আমার ভাবির পোলারা দেখতেছি, তারা বলতেছে যে অভিশংসন করে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করার কথা বলছে। এই আরেক গবেট। এই আমার ভাবির পোলারা নাকি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, এরা নাকি ওর উপদেষ্টা হয়েছিল। এই গবেটরা জানেই না যে কোনো প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা যায় না, সুযোগই নেই। আর অভিশংসন কে করবে? সংসদে যে অভিশংসন করা হয়, ভাবির পোলারা তো এমপি 6টা, এই 6 জনের ভোটেই সে সংসদ, তার বিরুদ্ধে তারা ফাঁসি দেওয়া যাবে, জেল দেওয়া যাবে, তাকে গ্রেপ্তার করা যাবে। নিজেরাই তো দৌড়ে নিয়ে গেছে। আমার এক ভাবির পোলা মাসুদ নাকি, মাসুদের আর ভালো হইলো না, মাসুদ নাকি আর কপাল স্টিকার মেরে দিয়েছে পাবলিক। আমি বলেছিলাম যে এই বাংলাদেশে এই আমার ভাবির পোলারা যদি এমপিও হয়, এমনকি ইনক্লুডিং জামাতি, এরা যার যার সংসদীয় আসনে যেতে পারবে না, দৌড়ানি খাবে। এত তাড়াতাড়ি দৌড়ানি খাবে আমি জানতাম না, শুরু হয়ে গেছে। কিন্তু আপনি যে শিরোনামটা দিয়েছেন, ইউনূস এবং তার উপদেষ্টারা ফেসে যাচ্ছেন নয়, তারা আইনের মুখোমুখি হবেন এবং এটা হওয়া উচিত। তিনি মন্তব্য করেছেন, রাষ্ট্রীয় অপরাধ না? হ্যাঁ, রেজওয়ানা যে অপরাধ করেছেন সরাসরি ফাঁসি হবে, এবং এটার দায় ডক্টর ইউনূসেরও। কারণ কার মন্ত্রিসভায়? রেজওয়ানার তো তার বাবা যে আলবদর ছিল তার মন্ত্রিসভায় না, তো ইউনূসের মন্ত্রিসভায়। আমি হেড, আমার সহকারী যা করবে দায় তো আমার। এই রাষ্ট্রপতির ছবি হটানোর দায় ডক্টর ইউনূসের আগে, কারণ ডক্টর ইউনূস এটা মেনে নিয়েছে বলেই তো এটা পেরেছে, নইলে তার পারতো না। তার ফাঁসি হবে। আমি জানি না বাংলাদেশে নারীদের ফাঁসি হয় কিনা, রেজওয়ানার ফাঁসি হবে। এমনকি যেটা বললাম বরবাদ মাজাহার, তিনি বলেছেন ডক্টর ইউনূস 50 বছর দেশকে পিছিয়ে দিয়েছে। তার বউ তো এখানে উপদেষ্টা হিসেবে ছিল। মানে এরা এত স্ববিরোধী, এত বড় বদমাইশ, মানে মিথ্যা ধোকাবাজি বদমাইশের একটা লিমিট থাকা উচিত। তার বউ এখানে জড়িত সরকারে, সে বলতেছে সরকার 50 বছর পিছিয়ে দিয়েছে। আরে ভাই, আমরা শুধু বলেছিলাম যে আদম ব্যাপারী ইউনূস এই জুলাই সন্ত্রাসীদের নিয়ে বাংলাদেশকে 20 বছর পিছিয়ে দিয়েছে। আমাদের মা বাবা 14 গোষ্ঠীকে তো উদ্ধার করেছেই। আমাদের আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার দালাল, তারপর মোদির দালাল, ভারতের দালাল, হিন্দুর দালাল বলে গালি দিল। তা আমরা তো ভাই 20 বছর বলেছিলাম। তাহলে এই যে আপনাদের যে নেতা প্যানিক ভট্ট, ল্যাংটা সুলেমানের উস্তাদ হইল বরবাদ মাজাহার, ওরূপে ফ্রড মাজাহার। তিনি বলেছেন যে 50 বছর পিছিয়ে দিয়েছে। উনি তো আমাদের সাথে ডাবলের বেশি বললো, 1.5 গুণ বেশি বলছে। এবার তাকে একটু গালি দেন দেখি। মানে এই দেশের মানুষ যারা, এই দেশের বট বাহিনীরা বা এই দেশের সাধারণ মানুষ, এদের চিন্তা চেতনার কথা আর কি বলবো। এই বরবাদ মাজাহার বলছিল যে জামাতের সমালোচনা করে ফ্যাসিজম। সেই দিন থেকে আমি বলেছি আজকে থেকে আমাকে কথা বলতে হবে। তখন আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগের পক্ষে কোনোদিন আমি তখন বিবৃতি দেইনি, কথাই বলি নাই। আওয়ামী লীগের পক্ষে আমার কোনো পোস্টই পাবেন না, আওয়ামী লীগের পক্ষে আমার কোনো ভিডিও পাবেন না। যেই দিন ফ্রড মাজাহার বলেছিল যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম, সেই দিন থেকে মাঠে নেমেছি। তখন আমার যে গুরু হুমায়ুন আজাদ যেটা বলেছিলেন, যোগ্যরা যখন কাজ না করবে তখন অযোগ্যদের কিন্তু মাঠে নামতে হয়। মাঠে নেমেছি সেদিন থেকে। জামাতের একটা দলের সমালোচনা করে কিভাবে ফ্যাসিজম হয়, অথচ এই ফরদ মাজারের লেখা পড়ে আমরা মুক্ত চিন্তক হয়েছিলাম। মানে আমরা যাদের বই পড়েছি তাদের মধ্যে আমাদের বই মুক্ত চিন্তকের বই ওই ফরদ মাজারের বই থাকতো। তিনি একজন ছিলেন। তারাই শিখিয়েছে যে পৃথিবীর আসমানে এমন কি বলেছে যে আল্লাহ গড ভগবানকে সমালোচনা করতে ছাড়বা না। আর তারা আজকে বলতেছে যে সেটি নাকি পাক স্বাধীনতা গণতন্ত্রের সৌন্দর্য। আর আজকে বলতেছে আওয়ামী লীগের সমালোচনা করে ফ্যাসিজম। সেদিন থেকে আমরা কথা বলা শুরু করেছি। আমরা তখন বুঝতে পেরেছি যে আমাদের দেশে বুদ্ধিজীবীরা ডিরেইল হয়ে গেছে, যোগ্যরা পৃথক হয়ে গেছে, যোগ্যরা তাদের কাজ করছে না। আমরা কথা বলা শুরু করি। নাহলে আমি কেন কথা বলবো? আমি কি আমাকে কথা বলতে হবে? কেন আমি কথা বলতে পারবো? আমার কি যোগ্যতা আছে? কিন্তু যখন দেখেছি যে যোগ্যরা অযোগ্যের ভূমিকা চলে এসেছে, আমরা অযোগ্য হলো আমাদের যোগ্যতা আমরা কিন্তু তাদেরই অনুসরণ করতেছি। আমরা কিন্তু প্রকৃত ফরদ মাজাহার তার কথা অনুসরণ করতেছি।
আমরা কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামানের পক্ষে কথা বলতেছি। আমরা কিন্তু জামাতি মেজর আখতারুজ্জামানের না, আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামানের প্রতিনিধিত্ব করতেছি। আমরা প্রকৃত ফরহাদ মাজার, যে সে মাজাহার 80 দশকের 90 দশকের মাজাহারের আমরা প্রতিনিধিত্ব করি, আমরা তাকে অনুসরণ করি। এই মাজাহার না, যে মাজাহার জামাতের সাথে গাইটে বিরতি করবে, যে মেজর আখতারুজ্জামান জামাতে যোগ দেবে, আমরা তার প্রতিনিধিত্ব করি না, করতে পারি না। যদি আমরা তাদের এক সময় কথা ভাব শীর্ষ ছিলাম। ডক্টর হুমায়ুন আজাদের কথা আমরা প্রথমে বিশ্বাস করি যে স্বাধীন বাংলাদেশে একদিন মুক্তিযোদ্ধাদের বিচার করবে পাকিস্তান ভাঙার দায়ে এই রাজাকার আলবদর। আজকে সত্য হয়ে গেল। আমরা সচেতন এই জন্য হতে বাধ্য হয়েছে। এখন আমাদের আর চুপ করা থাকা যাবে না, মাঠে নেমেছি। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদের ফাঁসানোর জন্য নয়, তাদের আদালতের মুখোমুখি হইতে হবে। এই দেশে তারা অপরাধ করেছে, তারা ফৌজদারি অপরাধ করেছে, তারা সংবিধানে হাত দিয়েছে, তারা রাষ্ট্রপতিকে বন্দী করে রেখেছে, তারা এই দেশে মব সন্ত্রাসের পৃষ্ঠপোষক ছিল। সেই কারণে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। আমরা তাদের মব সন্ত্রাসের মাধ্যমে তাদের ক্ষতি বা তাদের কোনো অবস্থান আমরা দেখতে চাই না। আমরা চাই আইনের মাধ্যমে তাদের বিচার হোক, এবং এটা হওয়া চাই। এটা যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের দেশ, আমাদের গণতন্ত্র এবং অদূর ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য তাদের শাস্তি দেওয়া জরুরি। যদি এটা আমরা কোনো কারণে এড়িয়ে যাই, আমাদের দেশ আবার একদিন এরকম এসে বড় অন্ধকারে পড়ে যাবে। তখন কিন্তু আমরা কথা বলবো না। কালকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় এসে বলে, ধরেন ফরহাদ মাজারের ভাষাতে বলে, আমি কেন, অনেকে আমাকে বলেছে ফরহাদ মাজারের কথা নিন্দা করতে, ধরেন কালকে যদি আওয়ামী লীগের লোক এসে বলে বঙ্গবন্ধুর সমালোচনা করা ফ্যাসিজম, শেখ হাসিনার সমালোচনা করা ফ্যাসিজম, আওয়ামী লীগের সমালোচনা করা ফ্যাসিজম, কি জবাব দিবেন? জবাব আছে? এদেশে বুদ্ধিজীবীর একটা বুদ্ধিজীবী, আমি দায়িত্ব নিয়ে বললাম, বাংলাদেশের কোন বুদ্ধিজীবী ফরহাদ মাজারের কথা প্রতিবাদ করেনি। এই প্রতিবাদ তো তাদের করা উচিত ছিল। ফরহাদ মাজারের প্রতিবাদ করলেও কি বাঘে খাই ফেলবে? তখন তো আওয়ামী লীগ পাওয়ারে তো খাই ফেলতে, তা প্রতিবাদ করেনি। তার মানে কি, এই দেশের বুদ্ধিজীবীরা হচ্ছে ফ্রড, ওই ফ্রড মাজাহার, বরবাদ মাজাহারের মতোই ফ্রড। তাই এমনকি এই ফ্রড মাজাহার যার নাম নিলাম বরবাদ মাজাহার, এই ইউনূসের সাথে তাকেও আসামি করতে হবে। এই চিঙ্কু মামেরাও এই বাংলাদেশে মব সন্ত্রাসের সাথে জড়িত, উস্কানি দাতা, এদের সহযোগী হিসেবে এদের বিচার করতে হবে। আমি ফরিদ ভাইয়ের কাছে আবারও চাই, ফরিদ ভাই রাষ্ট্রপতি সাক্ষাৎকারের যেটা আমরা জানলাম যে বিদেশি রাষ্ট্রের সাথে যেসব চুক্তি হয়েছে, এসব চুক্তির কিছুই রাষ্ট্রপতি জানেন না। এটা তো নিয়ম না। কোনো বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি করলে সেটা রাষ্ট্রপতির কথা হয়। প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা বিদেশ সফর থেকে এসে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, এগুলো হচ্ছে চিরাচরিত নিয়ম। এর সাথে রফিক ভাই যে কথাগুলো বললেন যে মব হামলায় শত শত মানুষ মারা গেল, এসব হত্যার দায় কি ইউনূসের উপরে বর্তাবে না? এগুলোর বিচার কে করবে? এবং ইউনূসের রাষ্ট্রদ্রোহ বা সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রপতির সাথে দুরাচার, এসবের হয়তো একটা প্রতিকার কোনো এক সময় হয়ে যাবে এবং মামলা করলে কিছু একটা ঘটবে। আদালত তো আর এখন আমরা যতদূরে দেখি যে আদালত এখন আগের মতো খুব বেশি কন্ট্রোল নেই। মানে সরকার আদালতকে খুব বেশি একটা কন্ট্রোল করছে বলে মনে হচ্ছে না। বিগত এই 12-13 দিনের এই সরকারের এই সময়টাতে আমরা যতটা অবজার্ভ করেছি, আদালতের উপরে সরকার খুব একটা প্রভাব বিস্তার করছে না। সেক্ষেত্রে হয়তো মামলাগুলো হয়ে যাবে, যেটা সন্দেহ পোষণ করছেন। কিন্তু একজন দর্শক একটা কমেন্ট করেছেন ফরিদ ভাইয়ের উদ্দেশ্যে, সেটা হচ্ছে বিএনপি কোনোদিন অ্যাকশন নেবে না। ফরিদ ভাই, আপনি যা আলোচনা করেন না কেন, জামাতে ইসলাম তার একটা বড় অংশ বিএনপি, মানে বিএনপির ভিতরে জামাতে ইসলামের একটা বড় অংশ আছে বলে উনি মন্তব্য করেছেন। এইবার আপনার কাছে শুনবো, আমি যে আলোচনাগুলো করলাম এগুলো একটু গুছিয়ে বলবেন ফরিদ ভাই। ধন্যবাদ আবার আপনাকে। আপনি যেটা বললেন, আগে দর্শকের জবাবটা দিয়ে নিন। আপনি ঠিকই বলেছেন যে বিএনপির ভিতরে বৃহত্তর একটা অংশ জামাতের হুবহু একেবারে মাইন্ডসেট হুবহু এক, কোনো সন্দেহ নেই। তাই তারা অ্যাকশনে যাবে না। আপনার সাথে এটা আমি একমত। কিন্তু ওই যে একটা কথা আছে যে অনির্বাচিত সবচেয়ে ভালো সরকারের চাইতে নির্বাচিত সবচাইতে নিকৃষ্ট সরকারটাও ভালো। কেন জানেন? কারণ আইনের শাসন সে কায়েম করতে বাধ্য। সে স্থগিত করে রাখতে পারবে আদেশ, কিন্তু বাতিল করতে পারবে না। আপনাদের মনে থাকার কথা, দেলোয়ার হোসেন সাঈদী দেইলে রাজাকার, তার কিন্তু এমপিত্ব বাতিল হয়ে গিয়েছিল।
বিএনপি সেটা ওভার স্টে করে রেখে সেটা স্থগিত করে দিয়েছিল। সরকারে বিএনপি কিন্তু তাকে কিন্তু এটা রক্ষা করতে পারে নাই। পরে কিন্তু রায় ঠিকই হয়েছে, তার এমপিত্ব বাতিল। তো আইনের কিছু সুবিধা আছে। বিএনপির আমলে আপনাদের মনে থাকার কথা, ফার্মগেটে বিচারপতির আগে পুলিশের আইজিপিকে যেতে দেওয়ার কারণে একজন কনস্টেবল এই কাজ করেছিলেন আর একজন এসআই। এই কারণে আইজিপির কিন্তু চাকরি চলে গিয়েছিল বিএনপির আমলে, এটা মনে রাখতে হবে। সে আইজিপির কিন্তু চাকরি পর চলে গিয়েছিল, 8 মাস পরে আইজিপির চাকরি চলে যায়, কনস্টেবলের চাকরি যায় না, এসআইয়ের চাকরি যায় নাই। আদালত একটা গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক সরকার থাকলে সেটা যেভাবে নির্বাচিত, তাকে মিনিমাম দায় দায়িত্ব নিতে হবে। হয়তো এই সরকার ইউনূসের রায়টা দেরি করাবে। যেমন আপনি খেয়াল করেন, সাগররনী হত্যা মামলা নিয়ে কত গাল গল্প আমরা শুনেছি, কত গপ্প। 17 মাস কিন্তু এই ইউনূসের সরকার এটা রায় এটা চার্জশিটই দিতে পারে নাই। আমরা আগে শুধু আওয়ামী লীগকে দোষেছি, অথচ এটা যদি আওয়ামী লীগের বিরোধিতা হতো, আওয়ামী লীগ যদি এর সাথে জড়িত থাকতো, কত গল্প শুনেছি যে আওয়ামী লীগ নাকি সাগররনী হত্যার সাথে জড়িত। এমনকি আমাদেরও কিছুটা ভেতরে ভেতরে সংশয় ছিল। কিন্তু 17 মাসেও কিন্তু এই ইউনূসের মতো জালিম সরকার, আলট্রা ফ্যাসিস্ট সরকার, তারা কিন্তু এটা চার্জশিট দেয় নাই। তার মানে কি বোঝা গেল? যে সরকার না চাইলে অনেক কিছু হয় না, কিন্তু আপনি সেটা বাতিল করতে পারবেন না। ধরে নিলাম মহসিন রশিদ সাহেব মামলা করলেন, অধ্যাপক কার্জন স্যার মামলা করলেন, বা আমি মামলা করলাম, বা কমরেড সামাদ মামলা করলো, বা যারা ভুক্তভোগী তারা মামলা করলো, আরো যারা আছে। আপনি সেই মামলাটাকে দেরি করাইতে পারেন, রায় হয়তো আপনি কিছুদিনের জন্য পোস্টপোন করে রাখতে পারেন, কিন্তু আপনি নিষিদ্ধ করতে পারবেন না।